হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা পঞ্চম গণমুক্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং আপনারা বর্তমানে ভিরোল ফর্ম পূরণ করতেছেন, ভিরোল ফর্ম পূরণ করতে গিয়ে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই ধরনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে আমার কাছে, সারাদিনে মানে 50টার উপরে কল আসতেছে, যেগুলো সেম কোয়েশ্চেনগুলো সবাই করতেছে। তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছে। আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি আজকে এই ভিডিওতে দিয়ে দিব। তার আগে আপনি কিভাবে ভিরোল ফর্ম পূরণ করবেন, ভিরোল ফর্মের আদ্যপান্ত এবং হাতে কলমে প্র্যাকটিক্যালি আমি একটি ভিডিও তৈরি করেছি। ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওটি উপরে আই আইকনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের হেল্প করার উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন তথ্যগুলো সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন। প্রিয় ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে, যে আপনারা কি ধরনের সমস্যা করতেছেন বা ভিরোল ফর্ম পূরণ করতে গিয়ে আপনাদের মনে কোন প্রশ্নগুলো জন্ম নিচ্ছে সেই বিষয়ে আমি যদি একটু বলি। এক নম্বরে যদি বলি যে প্রশ্নটা বারবার করা হচ্ছে আমাকে, পিতামাতা মৃত হলে করণীয় কি। দেখেন, পিতামাতা মৃত হলে পিতামাতার নামটা যেভাবে আছে সেভাবে লিখবেন, শুধু নামের পূর্বে মৃত লিখে দেবেন। অর্থাৎ মৃত মোহাম্মদ মৃত মোহাম্মদ সলিমউদ্দিন, মৃত মোহাম্মদ কলিমউদ্দিন বা মৃত কলিমউদ্দিন, যেভাবে আছে নামটা ঠিক সেইভাবেই থাকবে, শুধু নামের শুরুতে মৃত লিখে দেবেন। পিতামাতা মারা গেছে, তাদের পেশায় কি লিখবেন, এটা একটা প্রশ্ন। তাদের পেশায় আপনারা লিখবেন যে প্রযোজ্য নয়, জাস্ট এই শব্দটা লিখে দিলেই হবে যে প্রযোজ্য নয়। ভিরোল ফর্ম পূরণ, পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ নিয়ে পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে যে এনআইডি কার্ড না থাকলে কি করবো। এনআইডি কার্ড না থাকলে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন যে নাম্বারটি আছে সেই জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন, কারণ এই ফিল্ডটা ম্যান্ডেটরি করে দিয়েছে। এই ফিল্ডে কিছু না কিছু আপনার লিখতেই হবে। এই ফুল খালি ফাঁকা রেখে আপনি ভিরোল ফর্মটা সাবমিট করতে পারবেন না। এই কারণে আপনারা সেখানে হচ্ছে আমাদের যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। আর যদি এনআইডি থাকে, এনআইডি নাম্বারটা থাকলো তাহলে তো সেটা দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। এরপরে পিকচার সদ্য তোলা নাকি যে কোনো পিকচার দিতে হবে। দেখেন, সব জায়গাতেই যখন আপনাদের ফর্ম সাবমিট করা হয় বা যে কোনো জায়গায় যখন কোনো ইনফরমেশন আপনাদের কাছে কালেক্ট করা হয়, ইনফরমেশন কালেক্ট করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনার রিসেন্ট ইনফরমেশনগুলো তারা চাইবে, তার রিসেন্ট ইনফরমেশনগুলো তারা নেবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সদ্য তোলা ছবিটাই দেওয়াটাই বেটার। তবে আপনার কাছে যদি সদ্য তোলা ছবি না থাকে, 2 মাস 4 মাস আগে বা 1 বছর আগে যে ছবিটা আছে সেটিও আপনি ব্যবহার করতে পারবেন, বা অ্যাপ্লিকেশনে যে ছবিটা ব্যবহার করছেন সেটিও ব্যবহার করতে পারবেন। কিন্তু ছবি ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে খুব বেশি পুরানো ছবি ব্যবহার করবেন না। বেশি পুরাতন ছবি ব্যবহার করলে দেখা গেলো যে ছবির সাথে আপনার ফেসের মিল নেই, এরকম যদি ছবি হয়ে থাকে সেই ছবিগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন। এছাড়া আপনি যে কোনো ছবি ব্যবহার করতে পারবেন। ছবিটির সাইজ 300 হতে হবে। এরপর পরবর্তী 4 নম্বরে যে প্রশ্নটি হচ্ছে, আপনাদের যে একটি ফিল্ড আছে যে গত 5 বছর আপনি কোথায় অবস্থান করেছেন সে সম্পর্কিত একটি তথ্য চেয়েছে। সেই ফিল্ডটিতে আপনারা গত 5 বছর যদি বাড়ি ছাড়া অন্য কোথাও থাকেন তাহলে তো সেটি 6 মাসের অধিক যদি কোথাও থাকেন তাহলে তো সেটি লিখে দিলেন। আর যদি সেটি না লিখে দেন তাহলে তো ওই ফিল্ডগুলো ফাঁকা রাখার কোনো অপশন দেয়নি। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিলেন, বা আপনার বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিলেন যে আপনি এখানেই ছিলেন। সেক্ষেত্রে তারিখটা কি ব্যবহার করবেন, তারিখটা ব্যবহার করবেন হচ্ছে আপনার কত তারিখ থেকে কত তারিখ সেটা ব্যবহার করবেন। আজকে থেকে 5 বছর আগের যে কোনো একটা তারিখ দিয়ে আর আজকে তারিখটা দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। অথবা আপনি চাইলে আপনার জন্ম তারিখটা দিতে পারেন। স্টার্টিং করবেন হচ্ছে জন্ম তারিখটা থেকে, আর শেষ করবেন হচ্ছে আপনার কি বলে আজকের তারিখটা থেকে। এটা দিলে কোনো সমস্যা হবে না। এরপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে যে ফাইলগুলো আপনারা আপলোড করবেন এই ফাইলগুলোর সাইজ কেমন হবে। দেখেন, আমি 2 MB পর্যন্ত ফাইল আপলোড করেছি। এখন পর্যন্ত 8-10টা ফর্ম ফিল আপ করে দিয়েছি। বিভিন্ন জনের আমার কাছে ফর্ম ফিল আপ করে নিচ্ছে, নামমাত্র পেমেন্ট দিয়ে, নামমাত্র আবেদন ফি দিয়ে বিভিন্ন জনে আমার কাছ থেকে পেমেন্ট অ্যাপ্লিকেশন করে নিচ্ছে। ঘরে বসেই আপনাদের কাছে যদি স্ক্যান কপিগুলো থাকে,
ডকুমেন্টগুলো স্ক্যান কপি থাকে, তাহলে আপনারা আমার কাছ থেকে অনলাইনে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারটিতে কল দেবেন। এখানে যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিয়ে দিলাম, এই প্রশ্নগুলোর জন্য আপনারা কেউ কল দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। আর যদি এগুলোর বাইরে অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলেও আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি যদি ভিডিওর ফর্ম পূরণ করে নিতে চান আমার কাছ থেকে, সেক্ষেত্রে আপনি উক্ত নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। এবার সেই পিডিএফ ফাইলগুলো আমি 2 MB পর্যন্ত আপলোড করেছি, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আর এনটিআরসি যে সনদটা, এটা 3 MB পর্যন্ত দিতে পারবেন আপলোড। আর আপনার কোটা জাতীয় যে সনদগুলো রয়েছে, কোটা সম্পর্কিত যে সনদগুলো রয়েছে, এই সনদগুলো 1 MB-র মধ্যে রাখবেন। তবে যদি আপনি পারেন সকল পিডিএফ ফাইল 1 MB-র মধ্যে রাখলে রেজুলেশনও ভালো থাকে, কোনো সমস্যা হয় না। 1 MB-র মধ্যে রাখলে সব থেকে সেফ। তো 2 MB পর্যন্ত আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে একটি কোয়েশ্চেন হচ্ছে যে আমার ফর্মটি সাবমিট হয়েছে কিনা আমি সেটি কিভাবে বুঝবো। দেখেন, আপনার যেই দাখিল করুন যে অপশনটা আছে, এই অপশনটা হচ্ছে মূলত ফাইনাল সাবমিট অপশন। এর পূর্বে আপনি ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে পারবেন এবং একাধিকবার আপনি সেটা ঢুকে চেক করতে পারবেন। যেমন আমার ফর্মটা আমি সংরক্ষণ করে রেখে দিছি এবং এ পর্যন্ত 5-7 বার চেঞ্জ করছি। আমার মনে হয়েছে যে এটা না দিয়ে এটা দেওয়া উচিত, এভাবে সংরক্ষণ করে রাখছি। আমি এখন পর্যন্ত ফাইনাল সাবমিট দিইনি, আমি ফাইনাল সাবমিট দিব। এই যে উদ্দেশ্যে এই কথাটা বললাম যে আপনার এই যে দেখেন, ওকে আপনি পোর্টালে ঢুকলেই, ইউজার পাসওয়ার্ড দিয়ে পোর্টালে ঢুকলেই আপনার যেই সামনে যে ইন্টারফেসটি আসতেছে, প্রথমবার তো সরাসরি ফর্মটা চলে আসে এবং দ্বিতীয়বার গেলে সরাসরি ফর্মটি আসবে না। আপনার কাছে হচ্ছে আপনার তথ্য সম্বলিত একটা ছোট ছক আসবে। ছকটার এটা কি ডান পাশে কর্নারে এডিট একটা অপশন থাকে, এডিটের পাশে দেখবেন যে ড্রাফট লেখা আছে, স্ট্যাটাসে ড্রাফট লেখা আছে। যতক্ষণ ওটা সংরক্ষিত অবস্থায় থাকবে ততক্ষণ ওই জায়গাটাতে ড্রাফট লেখা থাকবে। আর যখন ওটা আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে তখন ওটা আন্ডার প্রসেস এই শব্দটা লেখাটা থাকবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফাইলটি সাবমিট হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফাইনাল সাবমিটের পর এই ফাইলটি কি আমরা প্রিন্ট করে সংরক্ষণ করব কিনা। হ্যাঁ, অবশ্যই আপনারা পিডিএফ ফাইলটি সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা এক কপি আপনারা প্রিন্ট করে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এখন পর্যন্ত জানি না যে সামনে প্রয়োজন হবে কিনা। যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারবেন। এরপরে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনারা যে এডুকেশনাল ইনফরমেশনগুলো সাবমিট করতেছেন, সেখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই কীভাবে লিখবো। দেখেন, আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই লিখতে পারেন। আপনারা যে কোনো একটি লিখলেই হবে। আপনি রোল নাম্বার লিখবেন অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, যে কোনো একটি লিখে সাবমিট দেবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপরে অনেক ভাই মেসেজ দিচ্ছে আমাকে যে ভাইয়া আমার কাছে এখন পর্যন্ত SMS আসেনি, আমার ইউজার আইডি পাসওয়ার্ডের কোনো SMS আসেনি, সেক্ষেত্রে আমার করণীয় কি। দেখেন ভাই, আপনি হয়তো বা পঞ্চম গণবিজ্ঞপ্তির যেই আবেদন ফর্মটা সাবমিট করেছিলেন, এই আবেদন ফর্মে হয়তো ফোন নাম্বার সাবমিট করেননি, 1 হতে পারে, 2 হতে পারে যে আপনি সেখানে ফোন নাম্বারটা ভুল সাবমিট করেছেন। এই দুইটা কেস ব্যতীত SMS না আসার কোনো কারণ নাই। এরপরেও যদি SMS না এসে থাকে তাহলে আপনারা অতি সত্বর এনটিআরসি অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করেন। তারা হয়তো বিকল্প কোনো একটা ব্যবস্থা করে দিবে আপনার কাছে। এছাড়া অনলাইনে বিকল্প কোনো ব্যবস্থা করা, অনলাইনে ফোন দিয়ে তাদের কাছে ফোন দিয়ে বা অনলাইনে বিকল্প কোনো আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, অতি সত্বর এনটিআরসি অফিসে সরাসরি গিয়ে যান, সরাসরি গিয়ে তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন। তারা হয়তো বিকল্প একটা রাস্তা যে কোনো না কোনোভাবে আপনাদেরকে বের করে দিবে। এই ছিল আজকে পঞ্চম গণবিজ্ঞপ্তির ভিডিও সম্পর্কিত আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের আলোকে কিছু উত্তর। করণীয়, আপনারা কি করবেন, কি ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন, এই সম্পর্কিত তথ্যবহুল ভিডিওটি আশা করি আপনাদের কাছে তথ্যবহুল মনে হবে। যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব বা সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন। আর আপনি যদি আবার বলি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো টপিকে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।